অনেক দিন আগের কথা। উদয়পুর রাজ্যের রাজা ছিলেন মহারাজ বিক্রমজিৎ। মহারাজ ছিলেন একজন প্রজাহিতৈষী রাজা, তাই তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে দিন কাটাতো। মহারাজের একমাত্র কন্যা ছিল রাজকুমারী চন্দ্রা। রাজকুমারী ছিল খুব হাসি খুশি মেয়ে। মন্ত্রী, আমি ঠিক করেছি, আমি মৃগয়া যাব। জি আজ্ঞে মহারাজ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। না না, কোনো ব্যবস্থা করতে হবে না, কেউ যেন জানতে না পারে আমি যাচ্ছি। আমি একাই যাব মৃগয়ায়। জি আজ্ঞে মহারাজ। পরের দিন মহারাজ গেলেন মৃগয়ায়, কিন্তু অনেক ঘোরার পরও জঙ্গলে কোনো পশু পাখি খুঁজে পেলেন না। কার মুখ দেখে যে আজ মৃগয়া এলাম, একটা শিকারও করতে পারলাম না। কি মুখ নিয়ে আমি যে রাজ্যে ফিরবো? ওই তো ঝোপটা নড়ছে মনে হচ্ছে, নিশ্চয়ই ওখানে কোনো প্রাণী আছে। বন্যপ্রাণী ভেবে মহারাজ এক সাধু বাবার পোষা গরুর পায়ে তীর মারলেন। আহত গরুকে দেখে সাধু বাবা রেগে অভিশাপ দিলেন। তুই আমার মাকে আহত করেছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর প্রিয় মানুষের মুখ থেকে হাসি উড়ে যাবে। বাবা, আমায় ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম কোনো বন্য প্রাণী আছে। আমাকে দয়া করে এমন অভিশাপ দেবেন না। না না না, তুই চলে যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে চলে যা। সাধু বাবার অভিশাপে মহারাজের সব থেকে প্রিয় মানুষ তার কন্যার মুখের হাসি উড়ে গেল। রাজ্যে ফিরে মহারাজ বৈদ্য দেখিয়ে রাজকুমারীর হাসি ফেরানোর চেষ্টা করলেন। না মহারাজ, কোনো রোগী তো নেই। তুই তো বুঝতে পারছি না, রোগ হলে তার চিকিৎসা করতাম, কিন্তু রোগী যখন নেই তখন কি চিকিৎসা করবো মহারাজ? আমার দ্বারা হবে না। আপনি বরং পাশের রাজ্যের বৈদ্যকে এনে দেখুন, যদি সে কিছু করতে পারে। কিন্তু দেশ বিদেশের বৈদ্য আনলেও রাজকুমারীর হাসি ফিরল না। মহারাজ, আপনার কি হয়েছে মহারাজ? ও মন্ত্রী মশাই, কিছু বলবেন? বলছি না, আপনি এরকম মন মরা হয়ে বসে আছেন কেন মহারাজ? কি আর বলবো মন্ত্রী, আমার আর কিছুই ভালো লাগছে না। জানি মহারাজ, আপনি রাজকুমারীর জন্য খুবই কষ্টে আছেন। হ্যাঁ মন্ত্রী, আমার নিজের দোষে হাসি খুশি মেয়েটা কেমন গোমড়া হয়ে গেছে। সারাক্ষণ গোমড়া মুখে বসে আছে, ওকে এভাবে দেখতে আর ভালো লাগছে না আমার। কিন্তু মহারাজ, আপনি যদি এভাবে থাকেন, রাজ্যের অবস্থা কি হবে? রাজ্যপাট তো লাটে উঠছে। আপনি দয়া করে এবার রাজ্যের দিকে মন দিন। মন্ত্রী, আমার দ্বারা আর এসব হবে না। আমি ভাবছি তোমার কাঁধে রাজ্যভার তুলে দিয়ে আমি বিশ্রাম নেব। তা কি করে হয় মহারাজ? আপনার মতো রাজাকে পেয়ে রাজ্যবাসী কত খুশি। এখন আপনি যদি চলে যান, ওদিকে শত্রুপক্ষের কাছেও তো এ খবর পৌঁছবে। শত্রুপক্ষ আক্রমণ করবে রাজ্য। রাজ্য বাঁচানো যাবে না মহারাজ, আপনি এমনটা করবেন না। আপনি দয়া করে এই শোক থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। তুমি ঠিকই বলেছ মন্ত্রী, কিন্তু
আমি যে রাজকন্যাকে সুস্থ করার কোনো উপায় পাচ্ছি না। মহারাজ, আমি বলি কি, বইটা যখন পারলো না, সাধারণ মানুষকে দিয়ে চেষ্টা করে দেখা যাক। কি বলতে চাইছো কিছুই তো বুঝতে পারছি না। সাধারণ মানুষকে দিয়ে চেষ্টা করবে মানে? মহারাজ, আমি বলছিলাম রাজ্যে ঘোষণা করে দিই, রাজকুমারীর হাসি যে ফিরিয়ে আনতে পারবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে। দেখাই যাক না। বাবা, এ তো খুব ভালো বুদ্ধি দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, এটাই করো। রাজ্যে ঘোষণা করে দাও, যদি কোনো পুরুষ রাজকুমারীর মুখে হাসি ফিরিয়ে আনতে পারে তাহলে তাকে অর্ধেক রাজ্যভার এবং রাজকুমারীর সাথে বিবাহ দেবো। আর যদি কোনো মহিলা এই কাজ করতে পারে তাহলে তার পরিবারকে রাজ পরিবারের মর্যাদা দেয়া হবে। মহারাজের কথা মতোই রাজ্যে ঘোষণা করে দেওয়া হলো। শোনো শোনো শোনো, রাজকুমারীর মুখের হাসি উড়ে গেছে। যে রাজকুমারীর মুখের হাসি ফেরাতে পারবে, যদি সে কোনো পুরুষ হয়, সে পাবে অর্ধেক রাজত্ব এবং রাজকুমারীর সাথে তার বিবাহ হবে। যদি কোনো মহিলা পারে তাহলে তার পরিবার পাবে রাজ পরিবারের মর্যাদা। শোনো শোনো শোনো। আরে বাহ, শুনেছিস? কি বললো শুনেছিস? শুনলাম তো, কিন্তু হঠাৎ রাজকুমারীর মুখে হাসি উড়ে গেল কেন তা তো বুঝছি না। আরে বাবা, রাজা রাজাদের ব্যাপার। দেখ গিয়ে কি হয়েছে তাই রাজকুমারীর মুখে হাসি উড়ে গেছে। আরে আমাদেরও তো রাজা হওয়ার সুযোগ এসে গেল দেখছি। চ চ, গিয়ে রাজকুমারীকে হাসানোর চেষ্টা করি। যদি পারি তাহলে অর্ধেক রাজত্ব পাবো, রাজকুমারীকে বিয়ে করতে পারবো। হা, সক্ষম নয়। নিজেকে দেখেছিস? তুই হবি আবার রাজা, আবার রাজকুমারীকে বিয়ে করবে। আমি যাচ্ছি রাজকুমারীকে হাসাতে, আমি বিয়ে করব রাজকুমারীকে। কে আশ্চর্য, নিজেদের মধ্যে কেন ঝগড়া করছো? সবারই তো সুযোগ আছে, যাও না, গিয়ে চেষ্টা করে দেখো। একদম ঠিক, এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করলে কোনো মানেই হয় না। চলো চলো সবাই চলো, রাজকুমারীকে হাসাতে হবে। একে একে সমস্ত রাজ্যবাসী এসে বিভিন্ন অঙ্গভঙ্গি করে রাজকুমারীকে হাসানোর চেষ্টা করলো, কিন্তু কেউই সফল হলো না। আরে আরে, এ বাঁশির আওয়াজ শুনে দেখছি রাজকুমারী ভ্রুকুটি দৌড় হলো। এ তো মনে হচ্ছে কোনো রাখাল বাঁশি বাজিয়ে গরু চড়াতে যাচ্ছে। যাই, মহারাজকে গিয়ে বলি, এ রাখালকে নিয়ে আসতে পারলে হয়তো রাজকুমারীর মুখে হাসি ফিরে আসলেও আসতে পারে। সমস্ত কথা শুনে মহারাজ সঙ্গে সঙ্গে হুকুম দিলেন সেই রাখালকে রাজবাড়িতে আনার জন্য। শোনো, এই মাত্র এখান দিয়ে যে বাঁশি বাজিয়ে গেছে তাকে এক্ষুনি রাজবাড়িতে নিয়ে এসো। যাকে হুজুর। কে তুমি? তোমার নাম কি? কি করো তুমি? মহারাজ, আমি মধু। আমি একজন রাখাল, গরু চড়াতে যাচ্ছিলাম। হঠাৎ গিয়ে প্রহরী আমায় ধরে আনলেন। শোনো মধু, তোমার বাঁশির আওয়াজ রাজকুমারীর খুব ভালো লেগেছে। রাজকুমারী তোমার বাঁশি শুনতে চায়। তুমি এখন থেকে রাজবাড়িতে থাকবে এবং বাঁশি বাজাবে। যা হুজুর। কি যে বললেন কিছুই তো বুঝলাম না। বাঁশির আওয়াজ ভালো লেগেছে বলে আমাকে ধরে নিয়ে চলে এলেন। যাকে, রাজবাড়িতে থাকতে পারবো, মনে সুখে বাঁশি বাজাবো, এর থেকে বেশি আর কি বা চাই।
কমলা, এইটা কে বাজাচ্ছে রে? কি সুন্দর বাঁশির আওয়াজ! রাজকুমারী, এ তো মধু রাখালের বাঁশি। মধু রাখাল? সে কে রে? তার নাম তো এর আগে কখনো শুনিনি। হ্যাঁ, একজন রাখালকে তো মহারাজ এই রাজবাড়িতে এনে রেখেছেন, এর থেকে বেশি কিছু তো আমি জানি না। ঠিক আছে, সে কোথায় আছে রে এখন? আমি তো দেখে এসেছিলাম বাগানে ঘুরছে, মনে হয় বাগানে বসেই বাঁশি বাজাচ্ছে। ঠিক আছে, আমি যাব বাগানে। কি মধুর বাঁশির সুর! এখানে বসে এই সুর উপভোগ করতে পারছি না, আমি ওখানে গিয়ে শুনতে চাই। এ কি রাজকুমারী, আপনি নিজে এসেছেন? আমার প্রণাম নেবেন। তুমি বাঁশি থামিয়ে দিলে কেন? তোমার বাঁশি শুনবো বলেই তো এখানে এসেছি। বাজাও, বাঁশি বাজাও। এইভাবেই মধু রাখালের সাথে রাজকুমারীর বন্ধুত্ব তৈরি হয়। তারা প্রায় সময় একসাথে সময় কাটায়, গল্প করে। মধু রাখালের সাথে মেলামেশাতে রাজকুমারীও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠতে থাকে। একদিন মহারাজ যখন বাগানে ঘুরছেন, তিনি হঠাৎ দেখতে পেলেন রাজকুমারী মধু রাখালের পাশে বসে গল্প করছে। এ কি রাজকুমারী এই রাখালটার পাশে বসে আছে? রাজকুমারীর এত বড় সাহস, রাজকুমারী হয়ে রাখালের পাশে বসে গল্প করছে। না না, এ সহ্য করা যায় না। প্রচন্ড রেগে মহারাজ রাজকুমারীর কাছে যাচ্ছিলেন, এমন সময় রাজকুমারী খিলখিলিয়ে হেসে উঠল। এই তো, এই তো রাজকুমারী হেসেছে। সাধু বাবার অভিশাপ থেকে মুক্তি পেয়েছে আমার মেয়ে। না না, না না, ওই রাখালই পেরেছে আমার মেয়েকে হাসাতে। রাখালকে আমি আমার প্রতিশ্রুতি মতো সবকিছুই দেবো। মহারাজ তার প্রতিশ্রুতি রক্ষা করলেন। মধু রাখালের সাথে রাজকুমারীর বিবাহ দিলেন এবং অর্ধেক রাজত্বের রাজা করলেন মধুকে। আর এইভাবেই মধু রাখাল থেকে রাজা হয়ে রাজকুমারীর সাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।